আগের দিন আমরা পড়েছিলাম গ্র্যাভিটেশন। আজ আমরা পড়ব স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? তার আগে বলি, একটি বস্তুর মধ্যে, ধরা যাক এটা একটা দৃঢ় বস্তু, আমরা জানি যে একটি বস্তুর মধ্যে কণাগুলো এরকমভাবে নির্দিষ্টভাবে সজ্জায় সজ্জিত থাকে। তাদের মধ্যে আন্তরাণবিক বল রয়েছে, আকর্ষণ বল রয়েছে, সেই বল দ্বারা তারা এরকম একটা অবস্থায় থেকে কম্পিত হয়ে থাকে। এবার যদি দেখা যায় যে এই বস্তুর ওপর আমরা বল প্রয়োগ করি, সেটা হতে পারে এই দিকে বাইরের দিকে বল প্রয়োগ করলাম, অর্থাৎ তাদেরকে আমরা বড় করতে চাইছি, অথবা ভেতর দিকে বল প্রয়োগ করলাম, ছোট করতে চাইছি। যখনই এরকম আমরা কোনো বাহ্যিক বল বস্তুটির ওপর প্রয়োগ করি, তখন দেখা যায় এই কণাগুলোর মধ্যে একটা সরণ ঘটে, আপেক্ষিক সরণ ঘটে, এবং এই কণাগুলোর মধ্যে সঙ্গে সঙ্গে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। যে প্রতিক্রিয়া বলের দরুন যখন আমরা এই বাহ্যিক বলটাকে অপসারণ করব, তখন সে আবার পূর্বের আকার এবং আয়তন, অর্থাৎ অবস্থাটা ফিরে পাবে। বস্তুর এই যে ধর্ম, এটাকে বলে স্থিতিস্থাপকতা। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করলে যদি বাহ্যিক বলটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তবে দেখা যায় যে বাহ্যিক বল অপসারণের পর বস্তুটি তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায়। এই যে প্রতিক্রিয়া বলের জন্য সে ফিরে পাচ্ছে, এই ঘটনাকে বলে স্থিতিস্থাপকতা। যে বস্তু তার আকার বা আয়তন পরিবর্তনের ক্ষেত্রে যত বেশি বাধা দেবে, সে বস্তু তত বেশি স্থিতিস্থাপক, যে কারণের জন্য ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, এই স্থিতিস্থাপক যেটা আমরা বললাম, এর ক্ষেত্রে কিছু বস্তু আছে যাদের ক্ষেত্রে যতই বল প্রয়োগ করা হোক না কেন, তারা কোনো রকমভাবে তাদের কণাগুলোর মধ্যে আপেক্ষিক সরণ ঘটে না। তাকে বলে পূর্ণ দৃঢ় বস্তু। তাকে বলে পূর্ণ দৃঢ় বস্তু, যাদের ক্ষেত্রে আমি যতই বল প্রয়োগ করি না কেন, তাদের মধ্যে কোনো আপেক্ষিক সরণ ঘটে না কণাগুলির মধ্যে। বাস্তবে এরকম পূর্ণ দৃঢ় বস্তু বলে কিছু হয় না, যদিও কাঁচ বা হীরেকে আমরা পূর্ণ দৃঢ় বস্তু বলে ভাবতে পারি। আর রয়েছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ কি, আমরা একটা বস্তুকে বল প্রয়োগ করব, যে কোনো মানেরই বল প্রয়োগ করা হোক না কেন, বল অপসারণের পরে বস্তুটি আবার তার পূর্বের আকার বা আয়তন ফিরে পাবে। সেটাকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বাস্তবে কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলেও কিছু হয় না। আরেকটা আছে প্লাস্টিক বস্তু। প্লাস্টিক মানে কি, খুব সামান্য পরিমাণ বলও যদি প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর মধ্যে যে আপেক্ষিক সরণ ঘটে কণাগুলোর মধ্যে, অর্থাৎ তার যে আকার বা আয়তনে যে পরিবর্তন হয়, সেটা সেই অবস্থায় থেকে যায়, অর্থাৎ সে বিকৃত অবস্থায় থেকে যায়। তাকে বলে প্লাস্টিক বস্তু। বাস্তবে এরকম প্লাস্টিক বস্তুও হয় না যে সামান্য বল প্রয়োগ করলাম আর সে সেরকম বিকৃত অবস্থায় থেকে গেল। বাস্তবে সাধারণত যেগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো হয় আংশিক স্থিতিস্থাপক। এই আংশিক স্থিতিস্থাপক ব্যাপারটা কীরকম? আংশিক স্থিতিস্থাপক বস্তু মানে হচ্ছে, বল প্রয়োগ করব, বস্তুর আকার বা আয়তনে পরিবর্তন হবে, বলটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যাওয়া পর্যন্ত দেখা যাবে যে বাহ্যিক বল অপসারণের পরে বস্তুটি আবার তার পূর্বের আকার বা আয়তন ফিরে পাবে। কিন্তু যখন বাহ্যিক বলটা ওই সীমার বাইরে চলে যাবে, তখন বস্তুটার মধ্যে একটা নির্দিষ্ট পার্মানেন্ট একটা বিকৃতি চলে আসবে। সাধারণত বস্তুগুলোর ক্ষেত্রে তাই হয়ে থাকে, যার জন্য স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ যতটা পর্যন্ত বল প্রয়োগ করে সে পূর্বের আকার বা আয়তন ফিরে পাবে, এইটাকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক সীমা, ওই সীমা পর্যন্ত। এবং বেশিরভাগ বস্তুই কিন্তু এইটাই মেনে চলে, যার জন্য বেশিরভাগ বস্তুই আংশিক স্থিতিস্থাপক। এইখানে একটা বস্তুকে যা পরিবর্তন করা হলো, যদি আমরা দৈর্ঘ্যের পরিবর্তন করি, তাহলে এই যে দৈর্ঘ্যের পরিবর্তন হলো, একটা বস্তু যে দৈর্ঘ্যের পরিবর্তন হলো, এই দৈর্ঘ্যের পরিবর্তন বা আয়তনের পরিবর্তন যেটা হচ্ছে, তাকে আমরা বলি বিকৃতি। বিকৃতি পরিমাপ করা হয় দৈর্ঘ্যের পরিবর্তন যদি আমরা বলি, যেমন সেটাকে আমরা বলি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তনে লিখি, দৈর্ঘ্যের পরিবর্তন যতটা হলো বাই তার প্রাথমিক দৈর্ঘ্য, বাই তার প্রাথমিক দৈর্ঘ্য। কীরকম? ধরা যাক একটা রড রয়েছে, এই রডটার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, তাকে আমরা বল প্রয়োগ করেছি, রডটা বেড়ে গিয়ে তার দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হলো, অর্থাৎ এই যে পরিবর্তনটা হলো, এটা হচ্ছে স্মল এল।
সেই ক্ষেত্রে বিকৃতি হলো স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। একই রকমভাবে যদি বস্তুর আয়তনের পরিবর্তন করি আমরা, তাকে আমরা বলি আয়তন বিকৃতি। সেই ক্ষেত্রে হবে তার আয়তনের পরিবর্তন, লিখলাম ডেল ভি, আয়তনের পরিবর্তন, ছোট পরিবর্তন বাই তার প্রাথমিক আয়তন, এটাকে বলে আয়তন বিকৃতি। আরেকটা যেটা আমরা পরিমাপ করি স্থিতিস্থাপকতার মধ্যে, সেটা হচ্ছে পীড়ন। পীড়ন বলতে কি বোঝায়? পীড়ন বলতে বোঝায় যখন আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করছি, আমরা অলরেডি এটা আলোচনা করলাম, যখন একটা বাহ্যিক বল প্রয়োগ করছি তখন সেই বস্তুর মধ্যে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। এই যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় সেটা বাহ্যিক বলের সমান এবং বিপরীতমুখী। একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় তাকে আমরা বলি পীড়ন। অর্থাৎ পীড়ন বলতে আমরা বুঝবো, পীড়নকে আমরা পরিমাপ করব কী করে। পীড়ন মানে হচ্ছে যে পরিমাণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, তাহলে প্রতিক্রিয়া বল যেটা বাহ্যিক বলের সমান এবং বিপরীতমুখী, এই প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তাকে আমরা বলি হচ্ছে পীড়ন। তাহলে এটা আমরা কী লিখতে পারি? এফ বাই এ। তাহলে পীড়নের একক কী হবে? বিকৃতি তো কোনো একক হবে না, এটা এককহীন, কারণ দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য বা আয়তন বাই আয়তন, তাহলে এর কোনো একক নেই, মাত্রা নেই, এটা এককহীন মাত্রাহীন। কিন্তু পীড়নের কিন্তু একক এবং মাত্রা দুটোই আছে। পীড়নের ক্ষেত্রে পীড়নের একক হচ্ছে বলের একক, যেমন নিউটন। এরিয়ার একক, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, এটা হলো এসআইতে। সিজিএসে যদি আমরা করি তাহলে বলের একককে আমরা সিজিএসে বলি ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে সিজিএসে। পীড়নের তাহলে মাত্রা কী হবে? বলের মাত্রা আমরা কী জানি? M/L/T-2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L স্কোয়ার, তাহলে হয়ে গেল M/L-1T-2, এটা হলো পীড়নের মাত্রা। এবার স্থিতিস্থাপক সীমার মধ্যে দেখা যায় যে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। পীড়ন বিকৃতির সমানুপাতিক হয় স্থিতিস্থাপক সীমার মধ্যে দেখা যায়। স্থিতিস্থাপক সীমার মধ্যে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, এর বাইরে নয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা দেখতে পাই যে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। এখন যদি পীড়ন সমান সমান, আমাদের একটা ধ্রুবক দিতে হয়, ধ্রুবক দিলাম, কে নাম দিলাম ধ্রুবকটার, আমি একটা ক্যাপিটাল কে নাম দিলাম ধ্রুবকটার, সমান সমান বিকৃতি। তাহলে এই যে ধ্রুবকটা সমান সমান কী হলো? পীড়ন বাই বিকৃতি। প্রথম হচ্ছে পীড়ন সমানুপাতিক যে বিকৃতি হয় এইটাকে বলে হুকের সূত্র, এটা আমরা পাই হুকের সূত্র থেকে। আর এই যে কে সমান সমান পীড়ন বাই বিকৃতি, এইটাকে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি। এটাকে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে বলে মডুলাস অফ ইলাস্টিসিটি, অথবা বাংলায় আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন প্রকারের আমরা এখানে দেখব, তিন প্রকারের। একটা হচ্ছে ইয়াং মডিউলাস, ইয়াং গুণাঙ্ক। একটা হচ্ছে ইয়াং মডিউলাস বা ইয়াং গুণাঙ্ক। ইয়াং গুণাঙ্ক হচ্ছে, আমরা ডিনোট করি ওয়াই দিয়ে, সেটা সমান সমান হয় অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ কীরকম? এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটা আমরা অলরেডি পড়েছি। অনুদৈর্ঘ্য বিকৃতিটা আমরা এখানে পড়েছিলাম, দৈর্ঘ্যের পরিবর্তন, এটাকে আমরা বলি হচ্ছে ইয়াং মডিউলাস, ইয়ং গুণাঙ্ক, এটাকে আমরা বলি। এরও একই রকমভাবে এর যেহেতু মাত্রা নেই, একক নেই, তাহলে ওয়াইয়ের একক এবং মাত্রা হবে যা পীড়নের একক এবং মাত্রা তার সঙ্গে সমান। আরেকটা আছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, সেটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে যা পরিবর্তন হয়, আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তনের ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করি? চাপ প্রয়োগ করি। অর্থাৎ সেই ক্ষেত্রে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে এটার ক্ষেত্রেও আমরা বলতে পারি আয়তন বিকৃতি গুণাঙ্ককে আমরা লিখতে পারি আয়তন পীড়ন মানে চাপ, যে চাপ আমরা প্রয়োগ করে তার আয়তনের পরিবর্তন করলাম, বাই আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। এটা আমরা ডিনোট করি স্মল কে দিয়ে, এটাকে বলে আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটাকে বলে ইয়াং মডিউলাস। আরেকটা আছে, সেটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক। ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক। ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক ব্যাপারটা কেমন? ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক মানে হচ্ছে, ধরা যাক এইখানে একটা এরকম বই আছে,
হলো না আঁকাটা। এই একটা বই আছে, এটা একটা বই। এইখানে যদি আমরা এই দিকে একটা স্পর্শক বরাবর বল প্রয়োগ করি, যেমন এই খাতড়ার ক্ষেত্রেই যদি আমি ভাবি, এই খাতড়ার ক্ষেত্রে যদি আমি একটা এরকমভাবে স্পর্শক বরাবর বল প্রয়োগ করি, নিচের অংশটা কিন্তু এটার সাথে লেগে রয়েছে, আমি এরকমভাবে স্পর্শক বরাবর বল প্রয়োগ করে দেখা যাবে এই যে সরে যাচ্ছে, এই যে কোণাটা সেটা, অর্থাৎ এই যে কোণাটা যেটা সোজা এরকম লাইন আছে, এরকমভাবে সোজাভাবে রাখা আছে, এইভাবে বল প্রয়োগ করে দেখা যাবে যে এইটা একটু এইভাবে সরে গেল, একটু কোণ করে সরে গেল। এই যে কোণটা করলো, এটাকে বলা হয় ক্রিন্তন বিকৃতি, শিয়ারিং স্ট্রেস। এটাকে বলা হয় ক্রিন্তন বিকৃতি, সেটা সমান সমান ফাই, শিয়ারিং স্ট্রেস। আর এই যে বল প্রয়োগ করলাম ট্যানজেনশিয়াল প্রতিকক ক্ষেত্রফলে, তাকে বলা হয় হচ্ছে ক্রিন্তন পীড়ন। তাহলে সেই ক্ষেত্রে ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক এটা আমরা ডিনোট করি হচ্ছে ইটা দিয়ে, সেটা সমান সমান একই রকমের বল বাই ক্ষেত্রফল বাই ফাই। এখন যদি ফাই খুব ক্ষুদ্র হয়, তাহলে আমরা কী লিখতে পারি যে ট্যান ফাই সমান সমান কী হবে, এইটা হচ্ছে ছোট্ট যে সরে গেল, সেটাকে যদি আমরা স্মল এল বলি, আর এই দৈর্ঘ্যটাকে যদি ক্যাপিটাল এল বলি, তাহলে ট্যান ফাই মানে কী হচ্ছে লম্ব বাই ভূমি। এটা ফাই, তো তাহলে এটা হচ্ছে এল, এটা ক্যাপিটাল এল, লম্ব বাই ভূমি, তাহলে এল বাই এল। তাহলে ফাই সমান সমান আমরা কী লিখতে পারি, যদি ফাই খুব ক্ষুদ্র হয় তাহলে ফাই নিয়ারলি ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে কী লিখতে পারি, এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে পয়জনের অনুপাত, পয়জন রেশিও। আমরা বলি এটাকে পয়জনের অনুপাত, পয়জন রেশিও। পয়জন অনুপাতটা কীরকম, ধরো একটা রড রয়েছে যার দৈর্ঘ্য এল, ব্যাস ডি। এবার যদি এটাকে আমরা বল প্রয়োগ করি দুদিকে, তাহলে সেটা ব্যাসটা কমে গেল, দৈর্ঘ্যটা বেড়ে গেল। সেই ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তনটা যদি স্মল এল বলি, আর ব্যাসের পরিবর্তন যদি স্মল ডি বলি, এটা দৈর্ঘ্যের পরিবর্তন, যেটা পরিবর্তন হয়ে যেটা হলো সেটা নয়, যেটা যতটা পরিবর্তন ততটা বাড়লো, এবং ব্যাস যতটা কমলো, এটা হচ্ছে ব্যাসের পরিবর্তন। সেই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি সমান সমান কী হয় আমরা জানি, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। আরেকটা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি, মানে ব্যাসের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস, এটা বলে পার্শ্বীয় বিকৃতি। এবার এই পয়জন রেশিও বলতে বোঝায়, অর্থাৎ পয়জনের অনুপাত বলতে বোঝায় পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এই অনুপাতকে আমরা বলি হচ্ছে পয়জনের রেশিও। পয়জনের অনুপাতকে আমরা দেখাই সিগমা দিয়ে, তাই সিগমা সমান সমান হয়ে গেল ডি বাই ডি স্মল এল বাই ক্যাপিটাল এল। সিগমার ভ্যালু হয় 1/2 থেকে 1 পর্যন্ত, 0.5 থেকে 1 পর্যন্ত, -1 সর্বোচ্চ ভ্যালু হয় সিগমার, সর্বোচ্চ মান হয় +1/2, আর সর্বনিম্ন মান হয় -1। এই মানের মধ্যে সিগমার মান থাকে। পয়জনের অনুপাতের মানটা হচ্ছে এইটা, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। এবার আমরা দেখব যে কৃতকার্য কতটা হয়, অর্থাৎ এটাকে আমরা লিখি যে স্থিতিস্থাপকের ক্ষেত্রে স্থিতিস্থাপক কৃতকার্য, তাই লিখি স্থিতিস্থাপক কৃতকার্য মানে কীরকম, একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল নয় ক্যাপিটাল এল, একটা বস্তুর দৈর্ঘ্য। সেই ক্ষেত্রে ক্যাপিটাল এল দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে এল, আরও ডিএল পরিমাণ তার দৈর্ঘ্যের পরিবর্তন করা হলো, অর্থাৎ বস্তুটার প্রাথমিক দৈর্ঘ্য এল, দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়েছে, অলরেডি এল দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, তারপরে আরও ডিএল পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন করা হলো। সেই ক্ষেত্রে কৃতকার্য সমান সমান হবে বল ইন্টু যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়েছে ডিএল,
এই ডিএলের জন্য যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়েছে সেটাকে আমরা লিখছি এফ ডিএল। এবার যদি আমরা পুরো কার্য বার করতে চাই এল দৈর্ঘ্য পরিবর্তন করার জন্য, তাহলে আমরা কী লিখব, ইন্টিগ্রেশন এফ ডট ডিএল ফ্রম 0 টু এল। এখন এফ সমান সমান আমরা কী লিখতে পারি, আমরা দেখেছি ওয়াই সমান সমান আমরা লিখতে পারি এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এফ ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, ওয়াই এ এল বাই এল। যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি ওয়াই এ বাই ক্যাপিটাল এল, এগুলো ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, পড়ে থাকলো 0 টু এল এল ডিএল। এটার ইন্টিগ্রেশন হয় এল স্কোয়ার বাই 2, তাহলে হলো ওয়াই এ বাই ক্যাপিটাল এল এল স্কোয়ার বাই 2। এবার যদি আমরা ওয়াই এ ওপরে একটা এক্সট্রা এল আনি, তাই নিচে আমাকে একটা এল স্কোয়ার করতে হবে, ওপর নিচ এল দিয়ে গুণ করলাম, এটা এল হলো, এটা এল স্কোয়ার হলো, ইন্টু এল স্কোয়ার বাই 2। তাহলে হাফ ওয়াই এল বাই এল তার স্কোয়ার ইন্টু এ এল। এই এল মানে কি, তারটার আয়তন। এ এল এটা ক্ষেত্রফল ছিল, তার ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানে তারটার আয়তন। তাহলে কী দাঁড়ালো, হাফ ওয়াই এল বাই এল তার স্কোয়ার ইন্টু আয়তন। এটাকে আমরা বলছি যে মোট শক্তি, আমরা যে স্থিতিস্থাপক কার্য করলাম সেই কার্যটাই ওখানে শক্তিরূপে সঞ্চিত হলো। এটা হচ্ছে স্থিতিস্থাপক শক্তি, মোট শক্তি। যদি আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে কি দাঁড়ালো, এইটা বাই ভি সমান সমান দাঁড়াচ্ছে হাফ ওয়াই এল বাই এল তার স্কোয়ার। এটাকে বলে শক্তি ঘনত্ব, এটাকে বলে শক্তি ঘনত্ব, অর্থাৎ একক আয়তনে যে পরিমাণ শক্তি সঞ্চিত হলো। অর্থাৎ একটা তারকে যদি আমরা দৈর্ঘ্যের পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কৃতকার্য করতে হয়। সে কৃতকার্যটা কত, সেটা হচ্ছে এত। একক আয়তনে কত, সেটা হচ্ছে এত। ওই কার্যটাই ওই তারের মধ্যে শক্তিরূপে সঞ্চিত থাকে, সেটাকে আমরা কি বলছি, ওই কার্যটাই ওই তারের মধ্যে শক্তিরূপে সঞ্চিত থাকে, সেটাকে আমরা বলছি যে শক্তি ঘনত্ব। তাহলে কার্যটা শক্তিরূপে সঞ্চিত থাকলো, এটাকে আমরা বলি স্থিতিস্থাপক শক্তি ঘনত্ব। এবার এখানে একটা জিনিস আমি বলে দিই, এই যে স্থিতিস্থাপক আমরা যে গুণাঙ্কগুলো পড়লাম এবং পয়সনের অনুপাতগুলো পড়লাম, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সবার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কগুলো একটু বলি। সম্পর্ক হচ্ছে এরকম, ইয়াং মডুলাস সমান সমান 3k 1 মাইনাস 2 সিগমা, একটা সম্পর্ক এটা হয়। আরেকটা সম্পর্ক হয় 2 ইটা 1 প্লাস সিগমা। আরেকটা হয় সিগমা সমান সমান 3k মাইনাস 2 ইটা বাই 6k প্লাস 2 ইটা। আরেকটা হয় 9 বাই ওয়াই সমান সমান 1 বাই কে প্লাস 3 বাই ইটা। এই সম্পর্কগুলো হয়ে থাকে এদের প্রত্যেকের মধ্যে। যে সম্পর্ক যখন আমরা অঙ্কের কাজে লাগবে আমরা তখন সেটাকে ব্যবহার করব।